তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আইফোনের চার্জারটা নিতে ভুলে যায় রাতুল। সন্ধ্যার পর থেকেই শুরু হবে গায়ের হলুদের অনুষ্ঠান। রাতুল তার বন্ধু রানার ছোট বোন মনিকার গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছে। রাতুলের মনে পড়ে গত বছর রানার বড় বোন অনামিকা আপুর গায়ে হলুদেও বেশ মজা করেছিল তারা। কিন্তু সেই রাতে রানাদের অ্যাপার্টমেন্টের পাশের এক বাড়িতে ঘটে যায় এক দুঃখজনক ঘটনা। এরপর থেকেই নাকি রানাদের অ্যাপার্টমেন্টের পাশের বিল্ডিং থেকে মাঝে মধ্যে এক বাচ্চা শিশুর ছায়া দেখা যায় আর কান্নার শব্দ পাওয়া যায়। এই কথাটা আজ হঠাৎ করে রাতুলের মনে উকি দিল। কিন্তু আজকের এই আনন্দের দিনে সেই অঘটনের কথা আর মনে করতে চায় না রাতুল। সে তার বাম হাতের ঘড়ির দিকে তাকালো। রাত এখন 12টা। মনিকার বান্ধবীরা মনিকার গায়ের হলুদে বেশ মজা করছে এখন। প্রচণ্ড ডিজে গানের আওয়াজে মনিকার গায়ের হলুদের অনুষ্ঠান চলছে। আকাশ মাটি কাঁপানো গানের ছন্দে সবাই নেচে চলেছে। যদিও পাশের বাড়ির লোকজনের কাছ থেকে এই পর্যন্ত 4-5 বার অবজেকশন এসেছে ডিজে গানের প্রকট শব্দ দূষণের জন্য, কিন্তু রানার বাবা খুব প্রভাবশালী ব্যক্তি। এই ভয়ে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। রানার বড় বোন অনামিকা আপুর গায়ের হলুদেও সারা রাতভর বিরতিহীনভাবে প্রবল উচ্চস্বরে ডিজে গান বাজিয়ে নেচেছিল রাতুল, রানা ও তাদের বন্ধুরা। খুব মজা হয়েছিল সেইবার। কিন্তু ওই সময় একটা খবর শুনে তাদের মন খারাপ হয়ে গিয়েছিল। তারা জানতে পেয়েছিল অনামিকার গায়ের হলুদের পরদিন সকালে ওই পাশের বাসার 6 মাসের একটি শিশু হার্ট অ্যাটাকে মারা যায়। শিশুটি নাকি কোনো কিছু দেখে রাত 2টার দিকে ভয়ে হার্ট অ্যাটাক করেছিল। যদিও অনামিকার গায়ের হলুদের দিন রাত 12টায় ওই শিশুটির বাবা পারভেজ সাহেব রানার বাবা রাহাত খানের কাছে কয়েক মিনিটের জন্য এসেছিল। সেটি লক্ষ্য করেছিল রাতুল ও রানা দুজনেই। পারভেজ সাহেব ছাদে উঠে অল্প কয়েক মিনিট কি যেন আলাপ করেছিল রানার বাবার সাথে। এরপর আলাপ শেষ হতেই গোমরা মুখ নিয়ে সঙ্গে সঙ্গে চলে যায় পারভেজ সাহেব। ছাদ থেকে চলে যাওয়ার সময় পারভেজ সাহেবের মুখটি মলিন দেখাচ্ছিল, কিন্তু রানা ব্যস্ত থাকায় তার বাবাকে এই কথাটি আর জিজ্ঞেস করেনি কেন এসেছিল পারভেজ সাহেব। এরপর সেদিনের কাজের চাপে রানা এই বিষয়টি একেবারেই ভুলে যায়। আসলে এই ব্যস্ত শহরে এই ব্যস্ততার মাঝে কে রাখে কার খবর আর কে শোনে কার কথা। এই মুহূর্তে রাতুল আর রানা একসঙ্গে দাঁড়িয়ে আমন্ত্রিত অতিথিদের নাচ দেখছে। এখন ঘড়ির কাঁটায় রাত 1টা বেজে চলল। গায়ে হলুদের ডিজে গানের সাউন্ড রাত বাড়ার সঙ্গে সঙ্গে যেন আকাশে বাতাসে কাঁপন ধরিয়ে দিল। এখন একটি ঝাঁকানাকা ডিজে গান বাজছে আর সবাই সেই গানের তালে তালে শরীর দোলাচ্ছে। গানটি শেষ হতেই এক মধ্যবয়স্ক লোক আসলো রানার বাবার সঙ্গে কথা বলতে। এই নিয়ে লোকটি 3 বার এসেছে রানার বাবা রাহাত খানের সঙ্গে কথা বলতে। লোকটি রানার বাবার সঙ্গে কি যেন বলল। তখন রানার বাবা হাতের ইশারায় রানাকে ডাকল। তারপর রানা কাছে গেলে
তাকে ইশারায় কি জানি বলল রানার বাবা। এরপর রানাও ডিজে লোকটিকে ইশারা করল ভলিউম কমিয়ে দিতে। ডিজের লোকটি একেবারেই সাউন্ডের ভলিউম কমিয়ে দিল। তখন রাতুল রানার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কিরে, কি হলো? গানের সাউন্ড কমিয়ে দিলি কেন? পোলাপান তো নাচানাচি শুরু করছিল, আর তুই এই মুহূর্তে এসে সাউন্ড কমিয়ে দিলি? রানা তখন রাতুলকে বলল, আরে বলিস না, পাশের ফ্ল্যাটের মানুষগুলোর মনে খালি হিংসা আর হিংসা। ওরা আমাদের আনন্দ উদযাপনগুলো দেখতেই পারে না। ওরা এই ছাদের প্রতিটি গায়ের হলুদের অনুষ্ঠানে উচ্চস্বরে সাউন্ড বক্সে গান বাজালেই সবসময় অবজেকশন দেয়। ওই যে দেখলি যে মধ্যবয়স্ক লোকটি আসলো, তিনি পাশের বাড়ির মালিক। তিনি আব্বুকে বলল, আমাদের বাড়ির সাউন্ড বক্সের উচ্চস্বরের আওয়াজে নাকি তাদের বাসার শিশু বৃদ্ধদের সমস্যা হচ্ছে। তিনি বলে গেলেন গানের সাউন্ড যেন জোরে বাজানো না হয়, তাই সাউন্ডের ভলিউম কমিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা বলতো, এটা কোনো কথা? গায়ের হলুদের আনন্দে তো মানুষ একটু জোরে সোরে গান বাজাবেই, তাই না? তাতে সমস্যা কোথায় আমি সেটা বুঝি না বাবু। ওরা অনামিকাপুর গায়ে হলুদের পর থেকে যতগুলো গায়ে হলুদের অনুষ্ঠানেই ছাদে হয়েছে সবগুলোতে এসে ওরা অবজেকশন দিয়ে গেছে। রাতুল, তোর মনে আছে অনামিকাপুর গায়ে হলুদের পরের দিন পাশের বাড়ির এক ফ্ল্যাটের এক শিশু মারা গিয়েছিল? ওই বাড়িরই মালিকই তিনি। শিশুটি মারা যাওয়ার পর থেকেই ওই বাড়ির মালিক আমাদেরকে কেন যেন এড়িয়ে চলেন, অথচ ওনাদের সাথে আব্বুর এবং আমাদের পরিবারের সবারই ভালো সম্পর্ক ছিল। এই ঘটনার পর থেকেই উনি আমাদেরকে এড়িয়ে চলেন। এছাড়া আরও একটি আশ্চর্য ব্যাপার হলো, অনামিকা আপুর গায়ের হলুদের পর থেকে প্রতিটি গায়ে হলুদের অনুষ্ঠানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। আরও একটা ভয়ঙ্কর কথা হচ্ছে, প্রতিটি গায়ে হলুদের অনুষ্ঠানের পর থেকেই নিশিরাতে ওই বাড়ির ছাদ থেকে ছোট্ট এক শিশুর ছায়া দেখা যায় ও কান্নার শব্দ পাওয়া যায়। এই কথাগুলো বলে থামল রানা। একটু নিঃশ্বাস নিয়ে সে আবার বলতে শুরু করলো, আসলে এই বাড়ির অ্যাপার্টমেন্টের আমরা সবাই প্রথমে ভেবেছিলাম শিশুর কান্নার বিষয়টি আমাদের মনের ভয়, কিন্তু না, এটা অনামিকাপুর গায়ে হলুদের পর থেকেই প্রতিনিয়ত শিশু বাচ্চার কান্নার আওয়াজ প্রায়ই শোনা যায়। এমনকি অনামিকাপুর বিয়ের পর ওই ছাদে 5টি গায়ের হলুদের অনুষ্ঠান হয়েছে। প্রতিটি অনুষ্ঠানের শেষে কোনো না কোনো অঘটন ঘটেছে। আমরা প্রথমে ভেবেছিলাম দুর্ঘটনাগুলো একেবারেই কাকতালীয়, কিন্তু না, এটি কাকতালীয় নয়। কারণ একটু ভালো করে খেয়াল করলে বোঝা যায় যে গায়ের হলুদের ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর একটার সঙ্গে আরেকটার সূক্ষ্ম মিল রয়েছে। তাই সে কথা ভেবে আজকে কিছুটা সংশয় হচ্ছে, কারণ অনামিকাপুর গায়ের হলুদের পর আজ 6ষ্ঠবারের মতো এই ছাদে আরেকটি গায়ের হলুদের অনুষ্ঠান হচ্ছে মনিকার। তাই বড্ড টেনশন হচ্ছে। রানার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল রাতুল। রানার কথাগুলো শুনে রাতুল কিছুটা সিরিয়াস হয়ে উঠল এবং রাতুল রানাকে জিজ্ঞেস করল, আচ্ছা, তুই বলছিস অনামিকাপুর বিয়ের পরে এখানে আরও 5টি বিয়ের গায়ের হলুদের অনুষ্ঠান হয়েছে এবং প্রতিটি হলুদের অনুষ্ঠানেই কোনো না কোনো অঘটন ঘটেছে, তাই তো? হ্যাঁ তাই, সিরিয়াস মুখে বলল রানা। তা কি ধরনের অঘটনগুলো ঘটেছে একটু খুলে বলতো। রাতুলের প্রশ্ন শুনে রানা আবার বলা শুরু করল, আসলে একটা অদ্ভুত বিষয় কি সেটা জানিস? প্রতিটি গায়ের হলুদের অনুষ্ঠানে প্রতিটি অঘটনই ঘটেছে রাত 3টার পর। যখন আমরা অনুষ্ঠান শেষ করে গুছিয়ে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিব, ঠিক তখনই, যেমন ধর অনামিকাপুর বিয়ের পর
6 তলার ডান পাশের ফ্ল্যাটের জিয়া ভাইয়ের গায়ের হলুদের অনুষ্ঠানের দিন রাতে ওপর থেকে ডেকোরেশনের বাঁশ পড়ে আমার আম্মুর হাত ভেঙে যায়। এর কয়েকদিন পর 3য় তলার বাম পাশের ফ্ল্যাটের রিতার গায়ে হলুদের অনুষ্ঠানের রাতে আমার বাবা সিঁড়ি থেকে পড়ে গিয়ে বড়সড় ব্যথা পায়। তার বেশ কয়েকদিন পর 4 তলার ডান পাশের ফ্ল্যাটের জহির চাচ্চুর গায়ের হলুদের অনুষ্ঠানের রাতে আমার ছোট ভাই রিয়াদ নাচানাচির সময় মাথা ঘুরে উল্টিয়ে পড়ে যায় এবং তার মাথা মারাত্মকভাবে আহত হয়। বেশ কয়েকদিনেই সেই আহত মাথা নিয়ে বিছানা থেকে উঠতে পারেনি। এর কয়েকদিন পর দোতলার শাহ আলম কাকার ছেলের গায়ের হলুদের রাতের অনুষ্ঠানে অনামিকা আপু ছাদের কার্নিশে ধাক্কা খেয়ে কোমরে প্রচণ্ড ব্যথা পায়। এখনো আপু প্রায় মাঝে মধ্যে সেই কোমরের ব্যথায় ভোগে। এরপর গত 2 মাস আগে নিচতলার লোকমানের গায়ের হলুদের অনুষ্ঠানের রাতে আমার দাদি ছাদের ফ্লোরে পিচ্ছিল খেয়ে দাঁতে ব্যথা পায়। পরে দাদির জখমের দাঁতটি ডেন্টিস্টের পরামর্শে তুলে ফেলতে হয়। এবার তুই বল তো রাতুল, ঘটনাগুলো কি কাকতালীয় বলা যায় না? তুই একটা বিষয় চিন্তা কর, প্রতিটি দুর্ঘটনা ঘটেছে গায়ের হলুদের রাতের একদম অনুষ্ঠানের শেষে এবং সবগুলো দুর্ঘটনার সময় রাত 3টার পর। এছাড়া আরেকটি মিল হলো সবগুলো দুর্ঘটনায় আহত হয়েছে শুধু আমার পরিবারের লোকজন। একই পরিবারের এতগুলো লোক এক একটা গায়ে হলুদের অনুষ্ঠানে একে একে দুর্ঘটনার শিকার হচ্ছে, এটা তো কোনোভাবেই কাকতালীয় হতে পারে না। আরও আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমার পরিবারের যারাই দুর্ঘটনার শিকার হয়েছে তারা দুর্ঘটনার সময় তাদের চোখের সামনে কোনো এক শিশুর ছায়া ঝলক দেখতে পেয়েছিল। রানার এ কথাগুলো শুনে রাতুল বলল, বিষয়টি আসলেই আশ্চর্যজনক। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এ কথা বলে রানা আবার বলা শুরু করল, আরেকটা বিষয় কি জানিস, আমার না সন্দেহ হয় কেউ আমাদের সঙ্গে শত্রুতা করে কালো জাদু টাদু করেনি তো আবার? তোকে একটু আগে বলেছিলাম না, আমাদের আশেপাশের মানুষ আমাদেরকে নিয়ে হিংসে করে। হতে পারে কেউ আমাদের দিকে বদনজর দিয়েছে। বদনজর মানুষের অনেক ক্ষতি করতে পারে। বদনজর খুব খারাপ, কারো বদনজরে পড়ে গেলে অনেক ক্ষতি হতে পারে, তাই আমার খুব ভয় হয়। কথাগুলো শোনার পর রাতুলের মুখে চিন্তার ভাঁজ পড়ল। রাতুল বলল, যাই হোক, আজ আনন্দের দিন, এসব অঘটনের কথা আর ভাবার দরকার নেই। শোন, তুই ডিজেকে বল গান বন্ধ করে দেওয়ার জন্য। আনন্দ যা করার এমনিতেই করব আমরা। এর চেয়ে আর বেশি আনন্দ করার দরকার নেই, কারণ রাত 2টা বাজছে। তুই বলেছিস গায়ে হলুদের রাতে 3টার পর অঘটন ঘটে, তাই সবাইকে বুঝতে না দিয়ে চুপচাপ বসে গায়ে হলুদটা পরিচালনা কর। আর হ্যাঁ, তুই মনে মনে আয়াতুল কুরসিটা পড়ে নিস, বেশ কাজে দিবে। রানা রাতুলের কথা অনুযায়ী আয়াতুল কুরসি পড়ে নিল। এদিকে রাতুল বাসায় ফোন দিতে গিয়ে ফোনটা তার হাতে নেওয়ার পর তার মনে হলো তার আইফোনটা তো একটু আগে বন্ধ হয়ে গিয়েছে, আর আইফোনের চার্জারটাও সে তার বাসায় ফেলে এসেছে। কিন্তু রাতুল তো আইফোন বন্ধ হলে একটুও থাকতে পারে না, তার বড্ড খালি খালি মনে হয়। তাই রাতুল সিদ্ধান্ত নিল এই রাতেই সে বাসায় ফিরে যাবে, কালকে দুপুরের আগে আবার চলে আসবে। কারণ রানার বাসা থেকে রাতুলের বাসা বেশি দূরে নয়। রিক্সা নিয়ে গেলে মাত্র 10 মিনিট, আর হেঁটে গেলে 20 মিনিটের মতো লাগে। রাতুল রানাকে বলল, দোস্ত, আমার এখনই যেতে হবে,
রানা এ কথা শুনে রাতুলকে বলল, তুই না বললি সারা রাত থেকে কাল সকালে যাবি আর দুপুরের আগে চলে আসবি, হঠাৎ তোর কি হলো রাতুল? রাতুল বলল, আরে আইফোনের চার্জারটা বাসায় ফেলে এসেছি, তোদের এখানে তো আইফোনের চার্জার নেই। আর আমার তো শেষ রাতে আব্বু আমেরিকা থেকে কল দেয় বুঝলি, তখন কথা বলতে হয়। রাতে বাড়ির বাইরে থাকলে আব্বু রাগ করে, সেটা তুই ভালো করেই তো জানিস। অনেক পীড়াপিড়ির পর রাতুলকে ছাড়তে রাজি হলো রানা, কিন্তু শর্ত দিল বাসায় গিয়ে যেন রানাকে ফোন দেয় রাতুল। রাতুল রানার কাছ থেকে বিদায় নিয়ে 6 তলার ছাদ থেকে নিচে নেমে এলো। রাতুল তার হাতের ঘড়ি দেখল, রাত বাজছে প্রায় 3টা। সে চমকে উঠল। এত রাতে একা একা সে বাড়ি ফিরবে কি করে? নিজেকেই নিজে প্রশ্ন করল সে। সে ভাবতেই পারেনি কখন যে এত সময় পেরিয়ে গেল। রাস্তায় নেমে আশেপাশে সে দেখল কোনো রিক্সা আছে কিনা, কিন্তু না, এত রাতে রিক্সা পাবে কোথায়? মাঝে মাঝে কিছু ভবঘুরে রিক্সা চালক পাওয়া যায় যারা রাতের বেলায় রিক্সা চালাতে বের হয়, কিন্তু আজ সেই সব রিক্সারও কোনো খবর নেই। রাতুল রানাদের অ্যাপার্টমেন্টের সীমানার রাস্তা পার হয়ে তার পাশের বাড়ির সীমানা ধরে হাঁটছে। হাঁটার মধ্যেই হঠাৎ সে শুনতে পেল একটি বাচ্চার কান্নার শব্দ। সে খেয়াল করল শিশুর কান্নার শব্দটি আসছে রানার বড় বোন অনামিকার গায়ে হলুদের রাতে যে বাড়িটিতে শিশুটি মারা গিয়েছিল সেখান থেকে। সেই বাড়ির 5ম তলার ছাদ থেকে শিশুর কান্নার আওয়াজটি ভেসে আসছে। এই ঘটনায় রাতুল কিছুটা চমকে গেল এবং ভয় পেয়ে গেল। ধীরে ধীরে কান্নার শব্দটা ওপর থেকে রাতুলের মাথার ওপরে চলে আসলো। রাতুল থমকে দাঁড়ালো, ঘাড় ঘুরিয়ে চারিপাশে দেখল কোথাও কেউ নেই। হঠাৎ আবার কান্নার শব্দ শুনে সে তার মাথার ওপরের দিকে তাকিয়ে দেখল ছাদের কার্নিশে ঝুলে কান্না করছে 6 মাসের এক শিশু, আর কান্না জড়িত কণ্ঠে বলছে, সাউন্ড বন্ধ করো, আমায় কষ্ট হচ্ছে, আমার বুক ফেটে যাচ্ছে, আমায় কষ্ট হচ্ছে। এটা দেখে রাতুলের সারা শরীরে শিহরণ বয়ে গেল। রাতুল খেয়াল করল শিশু বাচ্চাটি তাকে হাতের ইশারায় ডাকছে, আবার কান্না স্বরে বলছে, সাউন্ড বন্ধ করো, আমায় কষ্ট হচ্ছে। এ কথা বলার পর শিশুটি আবার কান্না করতে করতে বিল্ডিংয়ের বারান্দার গ্রিল বেয়ে নেমে এলো রাতুলের ঠিক মাথার কিছুটা ওপরে। এটি দেখে রাতুল আঁতকে উঠল। রাতুল ভয়ে ভয়ে বলছে, কি চাও তুমি? শিশু বাচ্চাটি বলল, তোমার বন্ধু রানা আর তার বাবা আমাকে মেরে ফেলেছে। আমি আজ সেই ঘটনা তোমাকে বলতে চাই। তুমি যদি আমার এই দুঃখের কথা শোনো তাহলে আমার আত্মা শান্তি পাবে। রাতুল এই কথা শুনে আরো ভয় পেয়ে গেল। রাতুল ভয়ার্ত গলায় বলল, তুমি কি বলছো এসব? তখন শিশু বাচ্চাটি বলল, তাহলে শোনো, আমার বাবার নাম ছিল পারভেজ। আমি 6 মাস বয়সে মারা যাই। যেদিন আমি মারা যাই সেই দিন ছিল তোমার বন্ধু রানার বোন অনামিকার গায়ের হলুদ। তারা সেই গায়ের হলুদের অনুষ্ঠানে বড় বড় সাউন্ড বক্সে সারা রাত প্রচণ্ড বিকট শব্দে গান বাজাচ্ছিল। সেই শব্দের ভয়ে
আমি বারবার কেঁপে উঠেছিলাম। তুমি বলো, একজন 6 মাসের শিশু এত বিকট আওয়াজ সহ্য করতে পারে? না, পারে না। ওই গায়ে হলুদের রাতে আমার বাবা পারভেজ গেলেন রানার বাবা রাহাত খানের কাছে। তিনি বলেছিলেন, আমার 6 মাসের শিশুটি আপনাদের গানের আওয়াজে ঘুমাতে পারছে না। আপনাদের সাউন্ড বক্সের বিকট আওয়াজে আমার 6 মাসের শিশু বাচ্চাটি ভয়ে ভয়ে বারবার ঘুম থেকে কেঁপে উঠছে আর প্রচণ্ড কান্না করছে। তখন আমার বাবাকে রাহাত সাহেব বলেছিল সাউন্ড বক্সের সাউন্ডে একটু পর কমিয়ে দেওয়া হবে, কিন্তু পরে রাহাত সাহেব আমার বাবার কথা রাখেননি। সারা রাত আরও বিকট শব্দে গান বাজিয়েছে। তারা সাউন্ড কমানো তো দূরের কথা, বরং তারা সারা রাত সাউন্ড বক্সে আরও জোরে সোরে গান বাজালো। পরে সেই কয়েক ঘন্টার বিকট শব্দ দূষণের কারণে আমি হার্ট অ্যাটাক করলাম, কারণ আমার 6 মাসের হার্ট এত বিকট শব্দ সহ্য করতে পারেনি। ভোর রাতে আমার বাবা আমাকে হসপিটালে নিয়ে গেলেন। তখন ডাক্তার আমার বাবাকে বললেন, প্রচণ্ড শব্দ দূষণে আপনার 6 মাসের শিশুটি হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। এরপর থেকেই আমি প্রেত হয়ে যাই। কোনো গায়ের হলুদের অনুষ্ঠানে ওই পরিবারের কাউকে দেখলেই আমার প্রেতের ছায়া তাদের আশেপাশে ঘুরে বেড়ায়। আর যখনই দেখি ওই পরিবারের কেউ কারো গায়ের হলুদে উপস্থিত হয়েছে, তখনই আমি ঠিক রাত 3টার পর প্রতিশোধ নেই এই রাহাত সাহেবের পরিবারের ওপর, কারণ তাদের শব্দ দূষণের কারণেই আমার মৃত্যু হয়েছিল। তাই আমি প্রতিটি গায়ে হলুদের রাতে রাহাত সাহেবের পরিবারের কারো উপর প্রতিশোধ নেই। আজকে প্রতিশোধ নিতাম তোমার বন্ধু রানার ওপর, কিন্তু তুমি তাকে আয়াতুল কুরসি পড়িয়ে আমাকে প্রতিশোধ নিতে দিলে না। তুমি কাজটা ভালো করলে না রাতুল। রাতুল যখন চোখ মেলল তখন দেখল সে রানাদের বিছানায় শুয়ে আছে, আর তার পাশে বসে আছে রানা ও তার পরিবারের লোকজন। রাতুল শুয়ে থেকেই তার ঘড়ির দিকে তাকালো, দেখল সকাল 11টা বাজে। চোখ খুলতেই রানা রাতুলকে জিজ্ঞেস করল, কিরে, তোর কি হয়েছিল? তুই চলে যাওয়ার 1 ঘন্টা পর তোকে ফোনে না পেয়ে আন্টিকে ফোন দিলাম। আন্টি বলল তুই বাসায় যাসনি। তারপর নিচে নামলাম, কেয়ারটেকার আর দারোয়ানকে সঙ্গে নিয়ে গেলাম। এরপর কিছু দূর যেতেই তোকে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখলাম। এখন বলতো কি হয়েছিল রাতে? রানার কথাগুলো ঘুম ঘুম চোখে শুনল রাতুল। রাতুলের মাথাটা এখনো ঝিম মেরে আছে। রানার কথার উত্তরে রাতুল ঘোরের মাঝে কিছু একটা বলতে যাচ্ছিল। ঠিক তখনই সে নিজেকে সামলে নিয়ে বলল, আরে না, তেমন কিছু না। রাতে তোদের সাথে নাচানাচি করে মাথাটা প্রচণ্ড ঝিম ধরেছিল। এরপর নিচে যখন নামলাম তখন তোদের বাড়ির পাশ হয়ে কিছু দূর যেতেই মাথাটা হঠাৎ চক্কর দিল। তারপর ধপাস করে মাটিতে পড়ে গেলাম। এরপর আর কিছুই মনে নেই। এখন চোখ মেলে দেখি তোদের বিছানায় শুয়ে আছি। রাতুলের মুখের কথাগুলি শুনে রানা অনেকটাই টেনশন মুক্ত হলো। এদিকে রাতুল যে আসল ঘটনা চেপে গেল তা রানাকে বুঝতেই দিল না। রাতুল তখন চোখ বন্ধ করে গত রাতে রানার মুখে শোনা গায়ের হলুদের অঘটনগুলোর হিসাব মিলাতে লাগলো। রাতুলের মনে পড়ে গেল কালকে রানাকে আয়াতুল কুরসি পড়িয়েছিল বলে রানা গতকাল বড় ধরনের অঘটন থেকে বেঁচে গেল। তা না হলে অভিশপ্ত প্রতিশোধ রানাকে শেষ করে ফেলত।